কবির স্যার কি সুন্দর সুর লাগালেন আপনি। আচ্ছা, সুর সম্পর্কে তোর প্রচুর জ্ঞান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মাথা কি নাচাচ্ছিস? চল যা, জল নিয়ে আয়, গলা শুকিয়ে গেছে আমার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুখে থাক। কবির, মিক্সিংটা হয়ে গেছে, গানটা শুনে নাও তুমি। না গুরুজি, আমার দেরি হয়ে গেছে আর আমাকে বেরোতে হবে। কি বলছো? শুধু 5 মিনিটেরই তো ব্যাপার, কাল থেকেই তো গানটার কাজ চলছে। যদি কোনো চেঞ্জেস থাকে সেটা আজকেই করে দিতে পারি আমি। অ্যালবামের শেষ পর্যায়ের কাজ চলছে, দ্য লাস্ট সং। আচ্ছা ঠিক আছে গুরুজি, শোনান। আনন্দ, একটা হেডফোন দাও তো। আগে না ওটা না, ওটা না, ওটা না, নতুন মিক্সারের উপর যে নতুন হেডফোনটা এসেছে না, ওইটা আমার জন্য নিয়ে এসো, নিয়ে এসো। ওকে, ব্রিং ইট। তোমার অ্যালবামের লাস্ট সং, জাস্ট 5 মিনিটস, দ্য লাস্ট সং। শুরু করব। কবির, 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 কবির কি হয়েছে তোমার? কবির কি হয়েছে তোমার? ওঠো না কবির। কবির, গুরুজি দেখুন না কি হয়েছে ওর। কবির, ও মাই গড, রক্ত। আনন্দ, ডাক্তারকে ফোন কর, তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। হ্যাঁ। কবির ওঠো। কবির, কবির, কবির। বিখ্যাত সিঙ্গার কবির আলীর মৃত্যু কোনো দুর্ঘটনা নাকি হত্যা? শব্দ কি কখনো কোনো মানুষের জীবন নিতে পারে? আমাদের তথ্য অনুযায়ী কবির আলীর মৃত্যু নিজের স্টুডিওতে নিজের কামব্যাক অ্যালবামের শেষ গানটি শোনার সময় হয়। পুলিশ তাদের সন্দেহের আধারে স্টুডিওর মালিক এবং এই অ্যালবামের মিউজিক ডিরেক্টর শীষপাল শাস্ত্রীকে অ্যারেস্ট করেছে। শীষপাল শাস্ত্রী, যিনি কবিরকে প্রথম ব্রেক দিয়েছিলেন, তিনিই কি এই হত্যার জন্য দায়ী? পুলিশ কি এটা প্রমাণ করতে পারবে যে শব্দের সাহায্যে কোনো মানুষের জীবন নিয়ে নেওয়া যায়? বিচিত্র কেস এটা। হত্যার অস্ত্র, শব্দ, ইন্টারেস্টিং। তো কেডি সাহেব, আমার যেটা মনে হচ্ছে কবির আলীর মার্ডার শীষপাল করেছে। আর আপনার এই রায়ের পেছনে কারণ জানতে পারি রাথোর বাবু? কারণ নম্বর 1, যে স্টুডিওতে উনি ওনার অ্যালবামের গান শুনছিলেন সেই স্টুডিওটা শীষপাল। কারণ নম্বর 2, সেদিন কবির আলীর কোথাও যাওয়ার ছিল, কিন্তু শীষপাল তাকে জবরদস্তি গান শোনানোর জন্য আটকে রাখে। স্টুডিওতে স্পিকার থাকা সত্ত্বেও শীষপাল কবির আলীকে হেডফোনে গান শুনতে ফোর্স করে, যাতে কবির আলীর মস্তিষ্কে শিরায় চাপ পড়ে আর সেগুলো ফেটে যায়, যার ফলে তার মৃত্যু হয়। পোস্টমর্টেমের রিপোর্ট ওই থিওরিটাকে সাপোর্ট করে। এসবই মিথ্যে, আমি কাউকে মানিনি। আরে কবির আমার স্টুডেন্ট ছিল, আমি ওকে গান শিখিয়েছি, আমি ওকে কেন মারবো? তোমরা সবাই মিলে শুধু শুধু আমাকে এই কেসে ফাঁসাচ্ছ। তোমরা যা পারো করে নাও, সব সময় সত্যেরই জয় হয়। কথাটা তো একদম ঠিক রাথোর বাবু, সত্যের সব সময় জয় হয়, সত্যমেব জয়তে। স্যার, স্যার আপনি মিউজিক ডিরেক্টর শীষপালের কেস নিয়ে নিলেন? আপনি জানেন তো স্যার সমস্ত প্রমাণ ওনার বিরুদ্ধে। তাহলে তাহলে কেন স্যার এতটা বিচলিত কেন হচ্ছিস বলুন? শব্দ মানুষের কষ্টের কারণ হয়ে থাকে, কিন্তু এই শব্দের কারণে কাউকে কখনো মরে যেতে শুনেছিস তুই? আমি দেখা করেছি শীষপালবাবুর সঙ্গে, উনি যা বলছেন সেটা সত্যি। এবার এই সত্যিটাকে আদালতে প্রমাণ করতে হবে, ব্যাস। আমি কতবার বলেছি যে আমি কোনো খুন করিনি। সমস্ত অপরাধী আদালতে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য এটাই বলে থাকে, আমি খুন করিনি। আপনি এটা বলুন যে আপনার আর কবির আলীর সম্পর্ক কেমন ছিল? কি রকম সম্পর্ক ছিল বলতে কি বলতে চাইছেন আপনি? খুব ভালো সম্পর্ক ছিল, ও আমার স্টুডেন্ট ছিল। অদ্ভুত, কেননা মিডিয়া আর কাগজে তো আপনাদের ঝগড়ার খবরই সবসময় ছাপা হয়, আর গতবার তো
আপনাদের ঝগড়া হেডলাইন্স ছিল। সেটা ওটা তো অনেক আগেকার কথা। জজ সাহেব, কবির ওই সময় নেশা করেছিল, আর যেদিন এই ঘটনা ঘটে তার পরের দিনই আমার কাছে আসে আর ক্ষমা চায়। মিডিয়ার লোকরা এই খবরটা ছাপলো না, ওরা তো আছেই সেফ গসিপের জন্য। আচ্ছা, এটা বলুন যে আপনাকে একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট থেকে যখন কবির আলী বার করে দেয় তখনও কি ও নেশায় ডুবেছিল? একটা নয়, অনেকগুলো প্রজেক্ট থেকে আপনাকে বার করে দিয়েছে। সেরকম এটা পরিষ্কার বোঝা যায় যে ওর আপনার সঙ্গে কাজ করাটা পছন্দের না। তাহলে এমন কি কারণ থাকতে পারে যে নিজের কামব্যাক অ্যালবামের জন্য বাকি সব মিউজিক ডিরেক্টরকে উপেক্ষা করে আপনাকে বাঁচলেন? কেননা আপনাকে কষ্ট করতে হবে না, আমি বলছি। ইওর অনার, কবির আলী যখন নিজের কামব্যাক অ্যালবামের জন্য নতুন মিউজিক ডিরেক্টর খুঁজছিলেন তো শিশপাল বাবু সেটা জানতে পেরে যান। উনি কবির আলীর ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করেন আর তারপরে হাত জোর করেন, মিনতি করেন যে কোনো উপায়ে কবির আলীর সঙ্গে আমার মিটিং করিয়ে দাও। আসলে শিশপাল বাবু কবিরের থেকে বদলা নিতে চায়। আমি বুঝতে পারছি, একজন গুরু হওয়ার সুবাদে যে ছেলেটাকে আপনি শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, যোগ্য করে তুলেছেন যে যাতে ও স্টার হতে পারে, আর স্টার হওয়ার পর যখন ও আপনার শিকড়ি কাটতে থাকে তখন আপনি কি করবেন? সেটাই করবেন যেটা করেছেন। এই সমস্ত মিথ্যে। এটা সত্যি। কবির আলী শিশপাল বাবুর কাজে কখনোই খুশি ছিল না, আর রেকর্ডিং এর সময় দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। কবির, তোমার সুর এদিক ওদিক চলে যাচ্ছে। গুরুজি, সুরের কথা ছাড়ুন, পাবলিকের ব্যাপারে ভাবুন। ওরা আমার এই স্টাইলটা পছন্দ করে না। যখন তুমি প্রথমবার আমার কাছে গান গেয়েছিলে তখন এই স্টাইল ছিল না তোমার। তুমি পাবলিককে ভুলে যাও, সুরই তোমাকে তৈরি করেছে। কি করে ভুলবো গুরুজি? এই গানগুলো আমি বাড়িতে বসে শোনার জন্য রেকর্ড করছি না, পাবলিকের জন্য করছি। শিশপাল বাবু একটা তীর দিয়ে দুটো শিকার করে। একটায় কবির আলীকে নিজের রাস্তা থেকে সাফ করে দিয়েছে, আর দ্বিতীয় নিজের ডুবতে থাকা ক্যারিয়ারকে বাঁচিয়ে নিয়েছে। এতেই প্রমাণ হয় ইওর অনার, দি গ্রেট সিঙ্গার কবির আলীর এই শেষ অ্যালবাম কে না কিনতে চাইবে। ইওর অনার, কবির আলীর মৃত্যু ব্রেনের শিরা ফাটার কারণে হয়েছে, যাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজে ব্রেন হেমারেজ বলা হয়। ওই ব্যাপারে আলোকপাত আমি একটু পরে করব, কিন্তু তার আগে আমি স্বর্গীয় কবির আলীর বিধবা পলক আলীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। পলক দেবী, আপনি কৃপা করে আদালতকে বলবেন যে ওই দিন কি হয়েছিল স্টুডিওতে। হ্যাঁ, কবির হেডফোন লাগিয়ে সবে মাত্র গান শুনতে শুরু করেছিল। হঠাৎ করে ও খুব ছটপট করতে থাকে। কিভাবে? মনে হলো যেন যেন ওর কানে কেউ অ্যাসিড ঢেলে দিয়েছে। এই ব্যাপারে আমি ইন্সপেক্টর রাঠোরকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। ইন্সপেক্টর রাঠোর, বলবেন কি শিশপাল বাবুর উপর আরোপ লাগানোর কি কারণ ছিল পুলিশের কাছে? স্যার, যেমন কি আপনারা জানেন যে কবির আলীর মৃত্যু ব্রেন হ্যামারেজের জন্য হয়েছে। সেই জন্য পুলিশের কাছে একটা প্রশ্ন ছিল যে কবির আলীর ব্রেন হ্যামারেজ কি করে হয়। তখনই আমাদের চোখ ওই ফটোগ্রাফের পরে, যেটা অ্যাজ অ্যান এক্সিবিট আমরা কোর্টে পেশ করেছি। তাতে আপনারা দেখবেন যে কবির আলী হেডফোন পরে আছে, যেটা পেছনের মিক্সারের সঙ্গে কানেক্টেড রয়েছে, আর যার ভলিউম 200 ডেসিবেলে সেট করা হয়েছিল। 200 ডেসিবেল। পয়েন্ট টু বি নোটেড মি লর্ড। শব্দতে অনেক শক্তি আছে। উড়তে থাকা প্লেন 120 ডেসিবেল শব্দ সৃষ্টি করে ইওর অনার, আর একটা বড় পটকা 150 ডেসিবেল শব্দ সৃষ্টি করে, যাতে প্রায় মানুষ বিরক্ত হয়। তো আপনি আন্দাজ করুন ইওর অনার, যে 200 ডেসিবেল শব্দ কোনো রকম বাধা ছাড়াই সোজা কানের ভেতরে যখন যাবে, তখন ব্রেনের শিরা ফাটবে না তো কি হবে? প্রসিকিউটর বাবু, একটা প্রশ্ন জাগছে আমার মনে, দয়া করে উত্তর দেবেন। কবির বাবুর মৃত্যুর কয়েকদিন আগেই শিশুপাল আর কবির বাবু একসঙ্গে কাজ করছিলেন। যদি শিশপাল বাবু কবির বাবুকে হত্যা করতে চাইতেন তো কোনো সরল রাস্তা তিনি ভাবতেন, এত জটিল পথে তিনি কেনই বা যেতেন? কেডি সাহেব, অন্যের জন্য জটিল কাজ হতে পারে, কিন্তু শিশপাল বাবুর কাছে এটা বাচ্চাদের কাজ। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে শিশপাল বাবু মিউজিক ডিরেক্টর। সুরের সঙ্গে ধ্বনির সঙ্গে খেলা, নতুন নতুন এক্সপেরিমেন্ট করা ওনার রোজকার কাজ। ইওর অনার, শিশপাল বাবু কবির আলীকে মারার জন্য ধ্বনির সাহায্য নিয়েছিলেন, আর এর জন্য আমি
শিশপাল বাবুর অ্যাসিস্ট্যান্ট আনন্দকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। তো আনন্দবাবু, আপনি শিশপাল বাবুর সঙ্গে কতদিন কাজ করছেন? আগে ওই 3 বছর। 3 বছর? 4 বছর ধরে। আপনি ঠিক করে নিন যে কত বছর হলো। 4 বছর 2 মাস। তাহলে তো আপনি জানেন যে শিশপাল বাবুর স্টুডিওতে যে ইকুইপমেন্টস আছে ওগুলো পুরনো না হালেই নতুন করে কেনা হয়েছে। আপনি এই ছবিটা দেখে বলবেন এই যে মিক্সার কেনা হয়েছে সেটা পুরনো না হালেতে নতুন কেনা হয়েছে। আগে নতুন। কেন, পুরনো মিক্সারটা খারাপ হয়ে গেছিল যে নতুন কেনার প্রয়োজন পড়লো? আগে আসলে ওই পুরোনোটা শুধু 100 ডেসিবেলের আউটপুট দিতে পারত, আর গুরুজির বেশি সাউন্ডের দরকার ছিল, তাই নতুন কিনতে হলো। এটা কবির আলীর মৃত্যুর ঠিক কতদিন আগে কেনা হয়েছে? 1 সপ্তাহ আগে। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, কবির আলীর মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে ইনি 200 ডেসিবেল শব্দ তৈরি করে এরকম মিক্সার কিনেছেন। বলাই বাহুল্য ওই মিক্সার থেকেই কবির আলীর মৃত্যু হয়েছে। এখন এর থেকে বেশি কি আর প্রমাণ করার প্রয়োজন যে কবির আলীর খুনি ইনি? এটা একটা কাকতালীয় ব্যাপার জজ সাহেব। ওই দিন আমি আরো কিছু সাউন্ড ইকুইপমেন্টস কিনেছিলাম আমার স্টুডিওটাকে আপগ্রেড করবার জন্য, আর এ সবই আমি করি পলকের কথায়, কারণ ও চাইছিল কবিরের এই অ্যালবামটাতে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হোক। পলকও আপনাকে বললো আর আপনি মেনেও নিলেন। এতটা সরল নন আপনি শিশপাল বাবু। 200 ডেসিবেলের আওয়াজ, আরে 200 ডেসিবেলের আওয়াজ আপনি কখনো শুনতে পারবেন? আপনি কেন, কেউ শুনতে পারবে না। আর কোন আপগ্রেডেশনের কথা বলছেন শিশপাল বাবু? আপনার ভালো এতেই হবে যদি আপনি আদালতের সামনে স্বীকার করে নেন যে আপনি খুনি। প্রসিকিউটর বাবু, আসলে বিষয়টা হলো একটা গাড়ি প্রতি ঘন্টায় 200 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে, তাই কিনা? কিন্তু মুম্বাই শহরের রাস্তায় গাড়ির গতিবেগ সাধারণত 40 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে। এখন 40 কিলোমিটার আর 200 কিলোমিটারের মধ্যে তো অনেকটাই পার্থক্য। তো তাহলে কেন কার কোম্পানিগুলো এত অধিক মাত্রার গতিবেগ সেখানে রাখে? ইওর অনার, বাস্তবে শিশপাল বাবু তার স্টুডিওটাকে অত্যাধুনিক কায়দায় তৈরি করতে চাইছিলেন। তারপর ওনার সেটা দরকার পড়তো বা না পড়তো, ঠিক যেরকমটা আজকাল টিভিতে 1000-এরও বেশি চ্যানেল এসে থাকে, ফোনের মেমোরি 64 জিবি পর্যন্ত পৌঁছে গেছে। এখন এই সুবিধাগুলো রয়েছে, সেটার ব্যবহার করা বা না করা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। কি বাবু, ঠিক না? কেডি সাহেব, আপনার সমস্ত তথ্য আপনার মক্কেলকে বাঁচানোর জন্য কোনো সাহায্য করবে না। শিশপাল বাবুই এই 200 ডেসিবেলের ইকুইপমেন্ট কিনেছিলেন ঠিক খুনের আগেই, আর যখন কবির আলী ওই স্টুডিওতে নিজের শেষ গানটা শুনছিলেন সেই সময় ইনি ওই মিক্সারের ভলিউম ধীরে ধীরে লুকিয়ে বাড়িয়ে দেন। আমি ভলিউম কি করে বাড়াবো? জজ সাহেব, যখন কবির গানটা শুনতে শুরু করে তখন আমি ওয়াশরুমে গিয়েছিলাম। যখন আমি ওয়াশরুম থেকে ফিরলাম তখন কবির মাটিতে পড়েছিল। ইওর অনার, আমি আদালতে প্রমাণ করতে পারি যে মিক্সারের ভলিউম শিশপাল বাবুই বাড়িয়েছিলেন। কি করে? আনন্দকে জিজ্ঞেস করছি। আনন্দ সাহেব, এটা বলুন যে আপনাদের স্টুডিওতে ওই যে মিক্সার আছে সেটা ভলিউম বাড়ানোর জন্য মানুষের ওখানে উপস্থিত থাকাটা কি জরুরি? আগে না স্যার, আমরা কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে ভলিউমের বাড়ানো কমানোর টাইমিং সেট করতে পারি। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, শিশপাল বাবুই ওই কম্পিউটারে আগে থেকেই সাউন্ড বাড়ানোর প্রোগ্রামিং সেট করে রেখেছিলেন। উকিল সাহেব, যদি আমি প্রোগ্রামিং আগে থেকেই সেট করতাম তাহলে তার রেকর্ড আমার কম্পিউটারে থাকা উচিত। আপনারা চাইলে আমার কম্পিউটার চেক করতে পারেন। কিন্তু শিশপাল বাবু, আমার মনে হয় না কোনো লাভ হবে, কেননা ওই প্রোগ্রামিং যেটা আপনি সেট করেছিলেন সেটা নিশ্চয়ই আগেই নষ্ট করে দিয়েছেন। আপনার কম্পিউটারের ব্যাপারে জ্ঞান খুবই নগণ্য। আপনি সম্ভবত জানেন না, যদি আপনি কোনো জিনিস ডিলিট করে, কোনো ডেটা ডিলিট করে দেন, তার রেকর্ডও কম্পিউটারে থেকে যায়। তবে কি জাদুর দ্বারাই ভলিউম নিজে নিজেই বেড়ে গেল? আমি কি করে জানবো? আমি কম্পিউটারে কোনো রকম টাইমিং সেট করিনি।
রিওনা, সেই সময় স্টুডিওতে শিশুপাল বাবু ও আনন্দ ছাড়া পলক বাবু উপস্থিত ছিলেন। আমি ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। পলক দেবী, আপনিও গাইতেন, ভালোই গাইতেন, সুরে গাইতেন, তো তাহলে হঠাৎই এই সঙ্গীতের দুনিয়া থেকে সন্ন্যাস কেন নিয়ে নিলেন? আগে বিয়ের পর অনেক দায়িত্ব বেড়ে গেছিল, শুধু এই জন্য। যেই ক্যারিয়ারটা আপনি তৈরি করেছিলেন কঠিন লড়াই করার পর, তো বেশ কিছু কারণে, বেশ কিছু দায়িত্বের কারণে আপনি সেই ক্যারিয়ারটা ছেড়ে দিলেন। স্যার, দুজনের মধ্যে একজনকে তো ক্যারিয়ার সঙ্গে স্যাক্রিফাইস করতেই হতো। আচ্ছা, যেই কথাটা আমি শুনেছি, তাহলে সেটা কি সত্যি পলক দেবী যে জোর জবরদস্তি করেছিলেন আপনার সঙ্গে কবির বাবু? উনি ঈর্ষান্বিত ছিলেন আপনার এই নাম যশে, আপনার ট্যালেন্টে? এরকম কিছুই হয়নি। হতে পারে আমি ভুল শুনেছি, কিন্তু খবরের কাগজে যেই খবরগুলো ছেপে দেওয়া হয় আপনার আর কবির বাবুর মধ্যে এই যে মনোমালিন্য চলছিল, সেগুলোর একটা রিপোর্টে লেখা ছিল যে উনি নেশা করতেন, আর নেশাগ্রস্ত অবস্থায় উনি খুব হিংসাত্মক হয়ে উঠতেন, আপনাকে মারধর করতেন। আচ্ছা, এগুলো কি মিস্টার তাহলে কেডি, ভুল? আপনি জানেন মিডিয়ার তিলকে তাল করে ছাপার অভ্যেস রয়েছে। তিল না হলে তাল কি করে হবে? ছাড়ো, এই দেখুন, এই ছবিটা দেখুন যে আপনার এখানে আঘাত লেগেছে, আর আপনি পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনার সে আঘাতটা লুকানোর। এটা কি করে, কিভাবে লাগলো আপনার এই আঘাতটা? দেখুন, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, এই ছবিটা সেই সময় তোলা হয়েছিল। চলুন পলক দেবী, আমি এটা মেনে নিচ্ছি যে কবির বাবুর সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্ক একদম ঠিকঠাক ছিল, সুখে স্বাচ্ছন্দ্যে ছিলেন আপনারা দুজন, আর আপনি আপনার ইচ্ছাতেই সঙ্গীত থেকে সন্ন্যাস নিয়েছিলেন। আগে হ্যাঁ। তাহলে এটা বলুন যে ওই 6 মাস আগে আমার একজন বন্ধু আছেন অ্যাডভোকেট, ওনার কাছে আপনি গিয়েছিলেন ডিভোর্সের জন্য, আপনি কবির বাবুর কাছ থেকে ডিভোর্স চাইছিলেন আপনি, এরকমটা কেন? ইওর অনার, নোট করার বিষয় হলো এখানে যে এই যে ছবিটা এখানে রয়েছে সেটাও 6 মাসের পুরনো। কেন বলুন, আমার প্রশ্নের উত্তর আপনি দিন প্লিজ। হ্যাঁ, ওই আঘাত কবিরই আমাকে দিয়েছিল। আর রেগে গিয়ে আমিও উকিলের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু কবির নিজের ভুল বুঝতে পেরেছিল, ও আমার থেকে ক্ষমাও চেয়েছিল, আর দ্বিতীয়বার কখনো এমনটা করবে না এরকম প্রমিসও করেছিল। আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম। আর আপনি আপনার অ্যাডভোকেট বন্ধুকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কি তারপর ওনাকে কল করেছিলাম বা দেখা করতে গেছিলাম। কোথাও এরকমটা নয় তো পলক দেবী যে এই বিষয়টা নিয়েও কবির বাবু আপনাকে হুমকি দেন, এই কারণে আপনি দ্বিতীয়বার ওই উকিলের সঙ্গে দেখা করতে যাননি? কোথাও এরকমটা নয় তো যে এই 6 মাস ধরে আপনি পরিকল্পনা করে যাচ্ছিলেন কবির বাবুর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য? কোথাও এরকমটা নয় তো যে ওই দিন স্টুডিওতে আপনি একটা সুযোগ পেয়ে যান, আর আপনি ওই মিক্সারের যেই ক্ষমতা রয়েছে সেটা 200 ডেসিবেল পর্যন্ত করিয়ে দিয়ে কবির বাবুকে হত্যা করলেন? আই অবজেক্ট ইওর অনার। কেডি সাহেব একজন সম্মানিত নাগরিকের ওপর মিথ্যা আরোপ করছেন। কি বলছেন? আমি মিথ্যে কথা বলছি? ইওর অনার, আমি মিথ্যে কথা বলবো, তাও আবার আদালতে? আর আনন্দ তার বক্তব্যে বলেছিল যে পলক দেবীর কথা মতো শিশুপাল বাবু এই মিক্সারটা কিনেছিলেন, আপনার কথা মতো কিনেছিলেন। হ্যাঁ, কিন্তু আমি তো ওটা শুধু কথার কথা বলেছিলাম। আর তা না হলে শিশুপাল বাবুর এই মিক্সারটাকে ব্যবহার করে আপনি আপনার পরিকল্পনা জোরদার করেন। হোয়াট ননসেন্স! আপনি আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, কারণ আপনার কাছে কারণ ছিল কবির বাবুকে হত্যা করার। সেই দিন যখন শিশুপাল বাবু বাথরুমে গেলেন, আপনি মিক্সারের ডেসিবেলটা বাড়িয়ে দিলেন আর ওনাকে হত্যা করে ফেললেন। কিন্তু আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যাপারে কিছু জানি না। ওর ভলিউম কি করে কমানো হয়, কি করে বাড়ানো হয় আমি জানি না। অদ্ভুত বিষয় এটা, আপনি এতদিন ধরে প্লেব্যাক সিঙ্গিং করছেন, এই বিষয়টা আপনি জানবেন না, তাহলে আর কি জানবে? দেখুন মিস্টার কেডি, আমি কবিরকে এই ইন্ডাস্ট্রিতে ফেরত আনার জন্য নিজের সবকিছুর বাজি ধরেছি, বাড়ি এমনকি নিজের গয়নাও বন্ধক রেখেছি, শুধু ওর সফলতার জন্য। আমি গুরুজির কাছেও গেছিলাম যাতে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আপডেট করানো যায়। যদি আমার ইচ্ছে কবিরকে খুন করারই হতো, তাহলে আমি এগুলো কেন করলাম বলুন আপনি? কেন করতাম আমি এসব? আমি এত বছর ধরে কবিরের টর্চার সহ্য করেছি, কিন্তু
এখন যখন কবি শুধরোচ্ছিল, ও নিজে চেষ্টা করছিল নিজেকে শুধরোবার, তখন আমি ওকে কেন মারবো? কেন মারবো আমি ওকে, বলুন আপনি? মনে হচ্ছে কেডি সাহেবের কাছে এই প্রশ্নের কোনো উত্তরই নেই, এই জন্য উনি শুধু দোষারোপের উপর দোষারোপই করছেন। ইওর অনার, কেডি, তোমার কথা প্রমাণের জন্য আদালতের সামনে শক্ত প্রমাণ পেশ করতে হবে। এই আদালত কাল পর্যন্ত মুলতবি করা হচ্ছে। স্যার, খুব ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো, আমি তো এগুলোর ব্যাপারে জানতামই না। এই বিষয়টা যতটাই ইন্টারেস্টিং ততটাই আশ্চর্যজনক। বুঝতে পারছি আমি কিছু কিছু। ইওর অনার, গতকাল রাতে আমি শব্দের এই বিষয়গুলো বোঝার জন্য কিছু পরীক্ষা করি, যেগুলো সফল হয়। আর এখন আমি আদালতে এটা পরিষ্কার করে দিতে চাই যে কবির বাবুর মৃত্যু ঠিক কিভাবে হয়েছে। বলুন, এই মিক্সারের সাহায্যে আমি এই আদালতে 200 ডেসিবেলের একটা শব্দ উৎপন্ন করব ইওর অনার, যেটা প্রসিকিউটর মহোদয়ের কথা অনুযায়ী মৃত্যুর কারণ, প্রাণঘাতী। এই প্রয়োগটা প্রসিকিউটর সাহেবের ওপর করলে কেমন হয়? কেননা ওনাকে বিশ্বাস করানোটা বেশ গুরুত্বপূর্ণ এখানে। এটা কি ধরনের অসঙ্গত মজা? কেডি সাহেব, হ্যাঁ, আপনি বুঝতে পারছেন যে আপনি আমার কাছে কেসটা হেরে যাবেন, তাই আপনি আমার প্রাণ নিতে চাইছেন? আরে না না, আমি আপনার শত্রু নাকি ঝা বাবু? এসব কি বলছেন? আর তাছাড়াও আপনি এত সহজে মরবেন না। না মানে আমার বক্তব্য হলো যে আমি এই প্রয়োগটা নিজের উপরেই করছি। এই যে মিক্সারটা রয়েছে, এটার এখানে কন্ট্রোল আছে। এটার সাহায্যে আপনি শব্দ মাত্রা 200 ডেসিবেল করতে পারবেন। চলুন এবার এই চেয়ারটা নিয়ে বলুন। নিজের হাতে আপনি আমায় এই হেডফোন পরিয়ে দিন। আসুন আসুন, পিছন থেকে। পাঠক, কেডি, জজ সাহেব, কেডি, 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 তুমি এইভাবে আমাদের ছেড়ে যেতে পারো না। আমি চলে যাইনি ঝাবাবু, আছি। এই আদালতে নিজেদের ইমোশনটাকে একটু নিয়ন্ত্রণে রাখুন। এটা কি ধরনের অসঙ্গত মজা? কেডি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ ইওর অনার, আমি ঠিক আছি। ক্ষমা চেয়ে নিচ্ছি আদালতে এই ধরনের কাজের জন্য। ইওর অনার, ঠিক যেরকমটা আমি এইমাত্র বিরোধী পক্ষের উকিলের সহায়তায় নিজের ওপর 200 ডেসিবেলের একটা শব্দের প্রয়োগ করলাম, এইটা প্রমাণ করার জন্য ইওর অনার যে শব্দের সাহায্যে কখনোই কাউকে হত্যা করা যায় না। আমাদের শরীরের প্রতিরোধক ক্ষমতা এতটাই বেশি হয়ে থাকে যে শব্দ আমাদের শরীরে একটা প্রয়োগ ফেলতে পারে, কিন্তু মেরে ফেলতে পারে না আমাদের। ইওর অনার, আমাদের কানে 3টি হাড় থাকে, যাদের ইংরেজিতে ম্যালিয়াস, এনকাস আর স্টেপিস বলা হয়ে থাকে। তীব্র শব্দ শুনতেই এই হাড়গুলো কুঁকড়ে যায়, আর সেই তীব্র শব্দগুলো আমাদের মস্তিষ্কে পৌঁছতে দেয় না। এই কারণে ইওর অনার, আমি এই প্রদর্শনটা আদালতে করে দেখালাম। ইওর অনার, আমি আবেদন করছি যে এই তর্ককে এগিয়ে নিয়ে যাবার আগে কোনো এক্সপার্টের রায় নেওয়া উচিত। অ্যাবসলিউটলি ইওর অনার। অনুমতি দিলাম। ডক্টর সাহেব, কেডি যে সায়েন্টিফিক এভিডেন্সগুলো আদালতের সামনে পেশ করলেন, সেই ব্যাপারে আপনার রায় কি? কেডি ইজ অ্যাবসলিউটলি রাইট। আপনি এটাই বলতে চাইছেন যে কবিরের মৃত্যু শব্দের জন্য হয়নি? না, সাউন্ডই এই মৃত্যুর কারণ। তীক্ষ্ণ আওয়াজের ফলে ওনার ব্রেন হ্যামারেজ হয়েছিল। ডাক্তার, আমি কিছু বুঝলাম না। একদিকে আপনি বলছেন যে জোর আওয়াজের জন্য মৃত্যু হতে পারে না, অন্যদিকে আপনিই বলছেন যে জোর আওয়াজের জন্যই কবির আলীর মৃত্যু হয়েছে। তাহলে সত্যটা কি? সত্যিটা হলো যে কবিরের শরীরের প্রতিরোধক শক্তি কাজ করেনি। কিন্তু ডাক্তারবাবু, ওই শব্দের তীব্রতা কবিরবাবুর প্রতিরোধক ক্ষমতাকে কিভাবে ছাপিয়ে গেল?
উনি কি অসুস্থ ছিলেন? কবিরের শরীর সুস্থ ছিল, কিন্তু এটা কি করে হলো আমি জানি না। কিন্তু হ্যাঁ, আসলে কবিরের কানের যে হাড় তীক্ষ্ণ ঝুঁকির আওয়াজের সত্ত্বেও কুঁচকে যায়নি। তো দেখলেন কেডি সাহেব, কোভিডের মৃত্যু আওয়াজের জন্যই হয়েছে। আপনার এক্সপেরিমেন্ট ফেল করলো। ইওর অনার, এই ফরেন্সিক্স ডক্টরের এই রহস্য উদ্ঘাটন আমাকেও চমকে দিয়েছে। আমি এই মামলাটার পরীক্ষা করার জন্য আদালতের কাছে সময় চেয়ে নিচ্ছি। ঠিক আছে কেডি, আমি তোমাকে একদিনের সুযোগ দেব। এই আদালত ততক্ষণের জন্য মুলতবি রইল। এক্সকিউজ মি কেডি স্যার। ইওর কবির আলী বাবু একদম সুস্থ ছিলেন, তা সত্ত্বেও ওনার শরীরের প্রতিরোধক ক্ষমতা ঠিকমতো কাজ করলো না কেন? এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য আমি শিশুপাল বাবুর সহায়ক আনন্দকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। আনন্দ, আপনি গায়কদের বা সঙ্গীতকারদের স্টুডিওতে আসা যাওয়ার ব্যাপারটা দেখভাল করেন, তো কখনো আপনি কবির বাবুর কোথাও যাওয়ার বিষয়টা দেখেছিলেন? হ্যাঁ, একবার আমি রেকর্ডিংয়ের সময় ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, পলক দেবীর কথায়। তো পলক দেবী, কবির বাবুর স্বাস্থ্য সেদিন খারাপ ছিল, তা কোন ডাক্তারের কাছে পাঠিয়েছিলেন ওনাকে আপনি? হ্যাঁ, কবির ইএনটি স্পেশালিস্টের কাছে গেছিলেন। ইয়ার, নোজ অ্যান্ড থ্রোট। তো তাহলে কি ওনার ইয়ারে, কানে কোনো সমস্যা হয়েছিল? তো এই যে ডক্টরের কাছে আপনি ওকে পাঠিয়েছিলেন, সেই ব্যক্তি ঠিক কে সেটা আদালতে একটু বলবেন? যখন আমার নিজের ভাই ইএনটি স্পেশালিস্ট, তাহলে আমি কবিরকে অন্য কারোর কাছে কেন পাঠাবো? হ্যাঁ, এটা তো ঠিক। যখন ঘরেই এই কাজটা হয়ে যাবে তাহলে বাইরে কাউকে কেন পাঠাবো? হ্যাঁ, এটা শুনেছি যে আপনার ভাই যিনি রয়েছেন তার সঙ্গে খুব একটা বনিবনা হতো না কবির বাবুর, আর উনি এই যে বিবাহ হয়েছে আপনার কবির বাবুর সঙ্গে সেটারও বিরুদ্ধে ছিলেন, আর এই বিষয়টা নিয়ে কবির বাবুর সঙ্গে বেশ কয়েকবার ঝগড়াও হয়। সত্যি কি এই কথাটা? বিবাহ হয়েছিল আপনার বোনের কবির বাবুর সঙ্গে, আপনি কি এই বিয়েটাকে সমর্থন জানিয়েছিলেন? আপনি খুশি ছিলেন বিয়েতে? না, আমার বোনই আমার পরিবার, আর কবির কোনো দিক থেকেই ওর উপযুক্ত ছিল না। আমি পলককে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও আমার একটাও কথা শোনেনি, আর কবিরের সঙ্গে বিয়ে করে নিল। কিন্তু বিয়ের পর কবির তার আসল রূপ দেখানো শুরু করে। আমি তোকে কতবার বলেছি যে কবিকে ডাইভোর্স দিয়ে দে, ও তোর উপযুক্ত নয়। আর কখনো তুই আমার বাড়িতে কি করছিস? আমি নিজের বোনের সাথে দেখা করতে এসেছি। এ তোর বোন নয়, ও আমার স্ত্রী। গেট আউট। কবির, এটা কি ধরনের অসভ্যতামি? ভদ্রভাবে কথা বলো দাদার সাথে। কালকের মার হজম হয়ে গেছে না? আর আমার খাবে? মেয়েদেরকে হাত তুলছিস? দাদা, তো তাহলে আপনি আপনার বোন পলকের সমস্যায় দূর করে দিলেন, কবির বাবুকে হত্যা করে ফেলেন। অবজেকশন ইওর অনার, কেডি সাহেব একজন সম্মানিত ডাক্তারকে অপমান করছেন। ইওর অনার, প্রসিকিউটর সাহেবের কাছে তো আমার মক্কেল শিশুপাল বাবু ছাড়া এখানে উপস্থিত সকল ব্যক্তি সম্মানিত। আপনি দয়া করে ওনাকে একটু আদেশ দিন আমাকে মাঝখানে যেন না আটকায়। পারমিশন গ্রান্টেড। ইওর অনার, কবির বাবুর পকেটে কানে দেওয়ার ওষুধ ইয়ার নেক্টারের এই শিশিটা পাওয়া গিয়েছে। এটাকে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠিয়েছি। যে রিপোর্ট সেটার থেকে আমরা পেয়েছি সেটা অনুযায়ী এর মধ্যে কানে লাগানোর ওষুধ ছিল না ইওর অনার, বেনজোপেন ছিল, যাতে কানের ছোট হাড়গুলো অকেজো হয়ে যায়। এক মিনিট, এটা কৃপা করে বিস্তারিতভাবে বোঝাবেন। ডাক্তারবাবু, বেনজোপেন নামক এই রাসায়নিক মানুষের কানের ভিতর গিয়ে কি প্রভাব ফেলে সেটা একটু আদালতকে বুঝিয়ে বলুন।
এই রসায়ন কানকে অকেজো করে দিতে পারে, কিন্তু এর ফলে শ্রবণ শক্তিতে কোনো প্রভাব পড়ে না। আর হ্যাঁ, এই রসায়নের কারণে কানের কিছু অংশ অকেজো হয়ে যেতে পারে। কিছু অংশ অকেজো হয়ে যেতে পারে বললেন আপনি, তার মানে যেরকমটা কানের রক্ষাকর্তা ওই ছোট ছোট হাড়গুলো। এই কেমিক্যালের কারণে তীক্ষ্ণ আওয়াজ আসা সত্ত্বেও এই হাড় মস্তিষ্ককে রক্ষা করতে পারে। আর রক্ষা না করার জন্য তীব্র শব্দ মানুষের মস্তিষ্কে আঘাত ফেলতে পারে। অর্ডার অর্ডার। ডক্টর সাহেব, যদি এই কথাটাই সত্যি হয় তাহলে আপনি পোস্টমর্টম রিপোর্টে কেন ধরতে পারেননি? ইওর অনার, প্রসিকিউটর সাহেবের এই প্রশ্নের উত্তর আমি দিতে চাইব। বাস্তবে এই বেনজোপেন শরীরের বিভিন্ন অংশে খুব সহজেই মিলেমিশে যায়, যে কারণে ফরেনসিক্সের ডক্টররা সেগুলোকে ধরতে পারেন না। ঠিক বলছি আমি? কেরি ইজ অ্যাবসলিউটলি রাইট। ইওর অনার, কবির বাবুর মৃত্যুর কারণ কানের ওষুধের এই বোতলটা। কবির বাবুকে মেরে ফেলার, তাকে হত্যা করার চক্রান্তটা দুজন তৈরি করেছিলেন। পলক, যে কবির বাবুর সঙ্গে থেকে বিরক্ত হয়ে গিয়েছিল, মুক্তি পেতে চাইছিল, আর পলককে সাহায্য করেছে ওর দাদা ডক্টর সমীর আস্তানা কানের ওষুধের এই শিশিটার মধ্যে বেনজোপেন মিশিয়ে, যেই কারণে কবির বাবুর কানের হাড়গুলো অকেজো হয়ে যায়, ওনার প্রতিরোধক ক্ষমতা শেষ হয়ে যায়। এই ষড়যন্ত্রের দ্বিতীয় অধ্যায়ে সাহায্য করে পলক রেকর্ডিংয়ের শেষ দিন মিক্সারের ভলিউম 200 ডেসিবেল পর্যন্ত বাড়িয়ে। কেডি সাহেব, আমি একজন ডাক্তার, কেমিস্ট নই। আমার কাজ ওষুধ লিখে দেওয়া। আর যে ওষুধটাকে আপনি আদালতে প্রমাণ হিসেবে পেশ করছেন, সেই ওষুধটা আমি কবিরকে প্রেসক্রাইব করেছিলাম, দিইনি। কবির ওই ওষুধটা বাইরের কোনো কেমিস্টের থেকে কিনেছিল। ওর মধ্যে বেঞ্জাপেন যে কোত্থেকে এলো আমি জানি। কি প্রমাণ আছে আপনার কাছে এই বিষয়টা যে আপনি দেননি? আগে আপনি আনন্দকে জিজ্ঞাসা করতে পারেন, ও তো ওখানেই ছিল। নয়তো আপনি আমার সেক্রেটারি আলিশাকে জিজ্ঞাসা করতে পারেন। কবির তো ওকে এটাও জিজ্ঞাসা করেছিল যে বাইরে কেমিস্ট খোলা আছে কিনা। অবজেকশন ইওর অনার। কেডি সাহেব শিশপাল বাবুকে বাঁচানোর জন্য ভুল তথ্য পেশ করছেন। এর আগে উনি যা প্রমাণ দিয়েছেন তা পরে ভুল প্রমাণিত হয়েছে। আসলে এটা কি হচ্ছে আদালতে ইওর অনার? ব্যাপার কি কেডি সাহেব? আপনি কেন হাসছেন? নিজের মূর্খতার জন্য হাসি পেয়ে যাচ্ছে। আপনি মেনে নিচ্ছেন যে আপনি ভুল ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বড় ভুল করেছি আমি। এখন দেখুন না, সব কটা প্রশ্নের উত্তর আমার সামনেই ছিল, আমিও সেগুলোকে দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ বলছি আমি এবার। শিশুপাল বাবু, কত বছর ধরে আনন্দ যে আপনার সহায়ক, আপনার সঙ্গে কত বছর ধরে কাজ করছে? 4 বছর 2 মাস। তা প্রায় অতদিন ধরেই কাজ করছে। 4 বছর 2 মাস। তখন থেকে, যখন থেকে পলক দেবী আপনার সঙ্গে গান গাইতেন। তো এটা বলুন শিশুপাল বাবু, যে এত বছর ধরে আনন্দ আপনার সঙ্গে রয়েছে, কখনো আপনি ওকে শেখানোর চেষ্টা করেছিলেন গান? কেন আপনি শেখাননি ওকে গান? ইওর অনার, কেডি সাহেব লক্ষ্য থেকে সরে যাচ্ছে। মৃত্যুঞ্জয় ঝা বাবু, এই গোটা ঘটনাটা আনন্দের কাজকর্মের উপর দাঁড়িয়ে রয়েছে, আপনি মাঝখানে প্লিজ বলবেন না। বলুন শিশুপাল বাবু, কেন শেখাননি আপনি গান আনন্দকে? ও তো কখনো আগ্রহী কখনো দেখায়নি। আর যেভাবে ও কথা বলে, ও তো গাইবে কি করে? আচ্ছা, তো যখন ওর কোনো ইন্টারেস্ট ছিল না, ও কখনো আগ্রহই দেখায়নি, তো রিয়েলিটি শোতে অংশগ্রহণ কিভাবে করলো? আপনি এই বিষয়টা জানেন না? হ্যাঁ, না। আপনি জানেন না যে ও রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে? না। আনন্দ, কোন কোন রিয়েলিটি শোতে আপনি অংশগ্রহণ করেছিলেন বলবেন আমাদের? দেখুন, মিথ্যে কথা বলবেন না। আমার কাছে ওই সমস্ত রিয়েলিটি শো রেকর্ডিং রয়েছে। আগে মিউজিক্যাল আইডল, গান আর বাজনা, মিউজিক্যাল আইডল 2। আমার সন্দেহ ঠিক বেরোলো আনন্দবাবু, সেই সমস্ত শো যেখানে পলক দেবী জাজ ছিলেন। পৃথিবীকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখকে নয়। আমি দেখলাম যে যখনই তুমি পলক দেবীর দিকে তাকাও, তোমার ভেতরে একটা উত্তেজনার সৃষ্টি হয়ে থাকে। আমি পলক আলী দেবীর সমস্ত শোয়ের রেকর্ডিং দেখেছি। অনেক জায়গাতে আমি
আনন্দকে দেখতে পেয়েছি। আমি এই বিষয়টাকে একেবারেই গুরুত্ব দিই না। আমি ভেবেছিলাম যে শিশপাল বাবু ওকে কোনো কাজের জন্য পাঠিয়েছে, কিন্তু যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তখন আমার দৃষ্টি আনন্দের দিকে গেল। আনন্দ সব জায়গায় উপস্থিত ছিল ইওর অনার। রেকর্ডিং স্টুডিওতে, কেমিস্টের কাছে, ডক্টর আস্থানার ক্লিনিকে। আর শিশুপাল বাবু আমার সন্দেহকে বিশ্বাসে বদলে দিলেন এটা বলে যে ইনি আনন্দকে ওই রিয়েলিটি শোতে পাঠাননি। তাহলে কেন কেন অংশগ্রহণ করেছিলেন আপনি ওই রিয়েলিটি শোগুলোতে? আমি বলে দিচ্ছি, ওই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করা, শিশুপাল বাবুর সহায়ক হওয়া, এই সমস্ত কাজকর্মের পেছনে একটাই কারণ ছিল, পলক আলী। আর এই কারণেই তুমি কবির আলীকে হত্যাও করেছ। ইওর অনার, কাউকে প্রশংসা করা কোনো খারাপ কাজ নয়, কিন্তু যখন এই প্রশংসাগুলো, এই সম্মান ভয়ানক হয়ে ওঠে তখন সমস্যা হয়ে যায় ইওর অনার, প্রাণঘাতী হয়ে যায় এসব। আর এরকমটাই এই কেসে হয়েছে। আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিক বলছি আনন্দবাবু? দেখুন, আমি শুধু পলকের প্রশংসক নই। আমি পলককে ভালোবাসি। পলকের জন্য আমি গ্রাম ছেড়ে এখানে আসি, পলকের জন্যই আমি গুরুজির ওখানে চাকরি করি। কিন্তু একদিন হঠাৎ করে একটা নোংরা বাজে লোক কবির পলকের জীবনে এলো, পলককে বিয়ে করে নিল। আমার খুব রাগ হলো। তারপর আমি ভাবলাম যে পলক যদি এতেই খুশি হয় তাহলে তাই হোক। আমি গুরুজির ওখানে চাকরি করতে থাকি। পলক ওখানে মাঝে মাঝে আসতো। এই ছুতোয় পলককে দেখার সুযোগ পেয়ে যেতাম। কবির একজন খুবই বাজে লোক ছিল। ও গুরুজির সঙ্গে ঝগড়া করেছিল। তোমার হয়ে গেছে এবার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছিস আমার? চল যা, চানাচুর ফানাচুর নিয়ে যা। কবির, তুমি মদ খাচ্ছ স্টুডিওতে, কাজের জায়গাতে? আরে এটা আমার কাছে মন্দির রে, মন্দির। এখানে আমি পূজা করি। আরে হবে গিয়ে এটা আপনার মন্দির, কিন্তু আমি যা ইচ্ছে তাই করতে পারি। আমি স্টার, এখনকার স্টার। বেরিয়ে যাও এখান থেকে, আউট। করবো না আমি আপনার সাথে কাজ। অপদার্থ। আর পলক স্টুডিওতে আসা বন্ধ করে দেয়। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে পলকের সঙ্গে কিভাবে কোথায় দেখা করব। তারপর আমি প্রত্যেক রিয়েলিটি শোতে অংশ নিই যাতে পলক জাজ হতো। এই ছুতোয় আমার পলককে দেখার সুযোগ হয়ে যেত। কিন্তু কবির ওর মিউজিক্যাল ক্যারিয়ার নষ্ট করে দেয়। একদিন পলক স্টুডিওতে ছিল। পলককে গুরুজির সামনে কবিরের ক্যারিয়ারের জন্য ভিক্ষে করা আমি সহ্য করতে পারিনি। আপনিও জানেন গুরুজি, ওর এই ডুবন্ত ক্যারিয়ারটাকে শুধু আপনিই বাঁচাতে পারেন। আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। প্লিজ গুরুজি, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমি সহ্য করতে পারছিলাম না। পলকের এইভাবে কাকুতি মিনতি করা আমি সহ্য করতে পারছিলাম না। এই জন্য আমি কবিরকে মারার সিদ্ধান্ত নিলাম।
ডাল নিয়ে আয়। কবির মিক্সিংটা হয়ে গেছে, গানটা শুনে নাও তুমি। মাথায় এলো যে আমি 200 ডেসিবেল ক্ষমতার মিউজিক কনসোল আর বেনজামিন রসায়নের সাহায্যে কবিরকে হত্যা করতে পারি। এইসব আমি একটা ইংলিশ ছবিতে দেখি। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। আনন্দ নিজের অপরাধ নিজেই স্বীকার করেছে। কবির আলীকে হত্যা করেও নিজেই একটা নয় বরং দুটো জীবন নষ্ট করেছে। সেই কারণেই আদালত আনন্দ মাথুরকে মৃত্যুদণ্ডের সাজা শোনাচ্ছে। আর শিশপাল শাস্ত্রীকে সমস্ত দোষারোপ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। যা বাবু, শুনলাম আপনি কোথাও যাবেন, সেই কারণে আমি আপনার বেশি সময় নিইনি। আচ্ছা, গান টান কি করেন আপনি নাকি? না বাবা, আমি গাই না। মিথ্যা কথা বলবেন না ঝা বাবু। বাথরুমে তো নিশ্চয়ই গান, আমরা সবাই গাই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.